আসসালামু আলাইকুম সবাইকে। আমি যখন ভিডিওটা করতেছি তখন রাত 3:30 বাজে। আসলে প্রথমত ঘুম আসতেছিল না। দ্বিতীয়ত আজকে সারাদিনে একটা ভিডিও ফুটেজ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বারবারই। ওখানে আমরা আবার দুঃখ কিংবা আমাদের যার যে মনোভাব মতামত প্রকাশ করতেছি। এরই পাশাপাশি আমরা দেখতেছি যে মানে বেশ কিছু সাংবাদিক আমাদের সাংবাদিক বন্ধু প্রচার করতেছে, মানে টিভি চ্যানেল কিংবা নিউজ পেপারগুলো প্রচার করতেছে এবং অ্যাডভোকেট থেকে শুরু করে বিখ্যাত অ্যাডভোকেটগণ বা প্রচার করতেছে যে এই মামলা যেভাবে মামলা হচ্ছে এই মামলাগুলো প্রথম স্টেজই পার করবে না। হ্যাঁ, এদের লজ্জা হওয়া উচিত। একইভাবে লজ্জা হওয়া উচিত সেই রাজনৈতিক দলগুলোকে যারা মানে শুধু জাস্ট আহ্বান করে যে আমরা এটা না করি, আর এই আহ্বান কেউ প্রচারও করে না। হ্যাঁ, আবার মানে আমি রাজনৈতিক দলগুলো হচ্ছে তারা ব্যস্ত, মানে কিছু কিছু ব্যক্তিকে মানে গত 16 বছরে কখনো দেখি নাই, অথচ এখন টিভি খুললে তাদের চেহারা। হ্যাঁ, এটাও স্বাধীনতা, আপনার চেহারা দেখান, বাট মানে মানুষের সাথে কানেক্টিভিটি বাড়ান। একই সাথে সরকারের যে আইন উপদেষ্টা ওনার আসিফ স্যার, আপনার মানে বস্তুত আপনার একজন খুব বড় মানের ফ্যান আমি। মানে আপনার কথাবার্তা, আপনার দর্শন আমার কাছে ভালো লাগে। বাট আপনার ওই বক্তব্যটা আমি খুবই আশাহত যে এই মামলাগুলো নিয়ে যখন আপনার কথা হয়েছে, তারপরে আদালত প্রাঙ্গণের অপ্রীতিকর ঘটনা নিয়ে আপনাকে যখন প্রশ্ন করা হয়েছে, তখন আপনি বলছেন আপনি এটাকে জাস্টিফাই করতেছেন যে আমিনুলকে মামলা দিয়েছেন, সাকিবের নামে কেন হবে না, এখন বলতেছেন কেন? এটা জাস্টিফাই করার দরকার নাই। আমিনুলকে দিচ্ছে স্বৈরা শাসক, তার দোষ ছিল না এটা প্রমাণ করতে পারে নাই, বাট এদেরটা প্রমাণিত। আপনি খেলোয়াড় সাকিব হিসেবে দেখেন না, আপনি ওকে ওই সেলিব্রিটি একে দেখেন না, নায়ক হিসেবে কাউকে দেখেন না। কারণ হচ্ছে না, এরা অপরাধী। এরা একটা ফ্যাসিজমকে মানে প্রতিষ্ঠা করতে, স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করতে এরা সহযোগিতা করছে, এবং সহযোগিতা ওরা ওই সদস্য একজন, এই স্বৈরা শাসকের একজন সদস্য ওরা। তো এদেরকে আসামির চোখে দেখেন। হ্যাঁ, আদালত বিচার করবে ওদের কতটুকু সম্পৃক্ততা ছিল, এবার ওদের লোভের বিচার হতে পারে, ওদের লোভের জন্য ওদের একটা জরিমানা হতে পারে। যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের মামলা হবে। বাট তাই বলে তো এটা না যে আপনার এরপরে মানিকের বিষয়টা নিয়ে আপনি মাহমুদুর রহমানকে আনছেন। ভাই, মাহমুদুর রহমানের নামে কোনো মানে উপযুক্ত প্রমাণ ছিল না। মানে আমি সরাসরি এটা বলবো, মাহমুদুর রহমানের নামে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না। বানোয়াট একটা প্রমাণ মানে মামলা দিয়া মাহমুদুর রহমান যে, আর তাদের একটা প্ল্যান ছিল আদালত প্রাঙ্গণে মেরে ফেলবে। কারণ এটা বিচারে গেলে পাবে, মানে খালাস হয়ে যাবে। যদি অ্যাকচুয়াল বিচার হয়, ন্যায় বিচার হয়, তাহলে তারা খালাস হয়ে যাবে। এই কারণে তাকে মেরে ফেলতে হয়েছে। বাট মানিক তো মাহমুদুর রহমান না। মানিক মানে একজন ক্রিমিনাল। সে কি লেভেলের ক্রিমিনাল? সে দ্বৈত নাগরিক হওয়ার পরও বাংলাদেশের এত মানে বড় স্থানের মানে বিচারপতির মতন একটা জায়গায় সে দায়িত্ব পালন করছে। মানে যেখানে বাংলাদেশ সংবিধানকে সে বিক্রি করছে। সে তো সংবিধান লঙ্ঘন করছে। তাকে তো সংবিধান লঙ্ঘনের অপরাধে তাকে ফাঁসি দেওয়া উচিত। আপনি তাকে জাস্টিফাই করতেছেন মানে ইয়ার সাথে, মাহমুদুর রহমানের সাথে। এই তো অপরাধী। হ্যাঁ, সে অপরাধী, তাকে আইনের আওতায় আনান, তার যতগুলো অপরাধ ছিল সেগুলোকে সামনে আনুক, বিচার হোক, তারপরে ফাঁসি হোক। ফাঁসি বিচারক যা বলে সেটা। বাট তাই বলে তো তার মানে অন্ধকোষ খুলে নিতে হবে, এটা তো মানে বৈধতা না। মানে এটা কোনো স্বৈরাচার, তাহলে আমরা স্বৈরাচারকের মানে এই জনগণের সরকারের মধ্যে পার্থক্য রইল কি আমাদের? দেখেন, আপনারা যারা এই ভিডিওটা দেখে মানে একটা ভিডিও ক্লিপটা দেখে মানে অনেকগুলো লাশ ব্যানে উঠতেছে, পুলিশ তুলে নিচ্ছে, যেখানে পুলিশের ওই মনিরুল উনিও ছিলেন, এটা দেখে খুব কষ্ট পাচ্ছেন। এই জুলাই বিপ্লবে যারা ছিল রাজপথে, তারা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানে আন্দোলনকারী এর থেকেও বীভৎস ঘটনার সাক্ষী। মানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট আগে যে ব্যক্তির সাথে কথা বলছি, হাসি মুখে যে ব্যক্তির সাথে একটু কথা বলছি, যে ব্যক্তি আমাকে পানি খাওয়াইছে, ওই ব্যক্তি 1 মিনিট পরে নাই, মরে গেছে। তার মজুগে ঢাকার রাস্তা লাল হয়ে গেছে, তার রক্তে ঢাকার রাস্তা লাল হয়ে গেছে, তার রক্তে আমার শার্ট লাল হয়ে গেছে। এরকম প্রচুর সাক্ষী আছে, প্রচুর। এর থেকে বীভৎস ঘটনার সাক্ষী এই আন্দোলনে যারা ছিল প্রথম দিন থেকে। মানে আমি যদি 15 তারিখ থেকে মানে 37শে জুলাই বলি, মানে 5 আগস্ট যেটাকে বলে, এই টোটাল সময়টাতে যারা মাঠে ছিল তারা এরকম আরো কয়েকশো ঘটনার সাক্ষী ভাই। তো যেই অ্যাডভোকেটরা ওই দাঁত 32টা দাঁত দেখায় বলেন যে এই মামলা তো প্রথম স্টেজে পার করবে না, আপনাদের জন্য ধিক্কার। ট্রাস্ট মি, আপনাদের জন্য ধিক্কার। কারণ আপনারাও ওই ফ্যাসিস্ট সরকারেরই অংশ। না, আপনি এটা না বলে আপনি বলতে পারতেন যে আমরা একটা ফ্রি বুথ করছি, আসেন আপনারা আইনের মানে সহায়তা নেন, সঠিক আইনের সহযোগিতা নেন, নিয়ে আপনাদের যে মানে
যার বাবা মারা গেছে সে আপনার কাছে গেল, আপনি তার মানে ওই সময়কার সিচুয়েশন প্রচুর ফুটেজ আছে, প্রচুর ফুটেজ, স্টিল পিকচার, প্রচুর ভিডিও আছে, এখানে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে। ওখান থেকে একটা চাকরি করে একটা ড্রাফট করেন, করে তারপরে ওই মামলাটা দেন। কেন 3000 মামলা হবে? কেন আপনারা এটা বলতেছেন যে এই মামলা প্রথম স্টেজে পার করবে না? যদি এই মামলাগুলো, যদি এই হত্যার বিচার না হয়, এই দায়ভার আপনাদের উপরে যাবে। এই দায় সারা জীবন বয়ে নিতে হবে আপনাদের, এটা মনে রাখেন। কারণ 71 আমরা দেখিনি, আমরা 69 দেখিনি, হ্যাঁ, আমরা 24 দেখছি। 24-এ আমাদের চোখের সামনে মানুষ মারা হয়েছে পাখির মতো, গুলি দিয়ে, আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায় কিনা গুলিতে আমাদেরকে গুলি করা হয়েছে। আপনারা যারা মানে ইয়ে কথা বলতেছেন না, এই দেখেন আমি আপনাকে জাস্ট দেখাই, হ্যাঁ, যারা খুব হাসি করে বলতেছেন, এই দেখেন ভিডিওটা কোথায়, এই যে দেখছেন বুলেটের দাগ, হ্যাঁ, বুলেট লাগছে, ইনফেকশন হয়ে গেছে, এটা নিয়ে এখনো মানে হাঁটতে হচ্ছে, চলতে হচ্ছে। আর আপনি তো 32টা তার দেখায় বলতেছেন যে এটা কোনো ব্যাপার না। এরকম মানে এই আন্দোলনে যাদেরকে বুলেট মারা হয়েছে, যারা মানে ছিড়াগুলি বলি, ইয়াগুলি বলি, যারাই বুলেট খাইছে ওই জায়গাগুলো ইনফেক্টেড হয়ে গেছে। জানি না ওই বুলেটটা কেমন ছিল, কিসের ছিল, এটা আমরা জানি না। এইবার যে টিয়ার শেলগুলো মারা হয়েছে, এই টিয়ার শেলগুলো আগের টিয়ার শেল থেকে ভয়ঙ্কর ছিল। আগের টিয়ার শেল এমন ছিল না। আমি অনেক আগে থেকে টিয়ার শেল মানে মানে রাজনৈতিক আন্দোলনগুলোতে সম্পৃক্ত। এবারে টিয়ার শেলে মানে কিছু বেশিক্ষণ থাকা যায় না, মুখ দিয়ে লালা বের হয়ে যায়, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, ব্লাড বের হচ্ছে, এবং মুখ এখনও আমার জ্বলে, আমার মুখে ইনফেকশন হয়ে গেছে একদম। কারণ আমার স্কিন এমনিতেই একটা প্রবলেম আছে, তার উপরে টিয়ার শেলের কারণে ইনফেকশন হয়ে গেছে। তারপরে যারা এখনও দাঁত কেলায় বলেন, কিংবা যেই রাজনীতিবিদ, রাজনীতি দলের নেতারা ওই একটা মাইক্রোফোন পাইছেন কিংবা টকশোতে গেছেন, যাই বলতেছেন যে এইভাবে মামলা দেওয়া উচিত না, এটা এইভাবে বললেন না। আপনার দল, আপনার নেতাকর্মী, আপনার এদেরকে বলেন যে হিংসার বই প্রকাশ যাতে না ঘটায়, যাতে টাকার জন্য মামলা না দেয়। এই জুলাই বিপ্লবের প্রথম দিকে পুলিশ আর ছাত্রলীগ, আওয়ামী লীগ মিলে কী করছে, মানুষকে ঘর থেকে তুলে নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে যে 5 লাখ টাকা লাগবে, দাও, নাহলে তোমারে মামলা দিয়ে দেবো, এই যে আন্দোলনকারী হিসেবে দেখাই দেবো। তো যাদের টাকা ছিল তারা ছুটে আসছে। হ্যাঁ, 5 লাখ না, এমনও প্রমাণ আছে 30 লাখ টাকা নিয়ে গেছে একটা লোক থেকে। 30 লাখ মানে 2 কিস্তি, একজনকে দিছে, উনি ছেড়ে দেবে বলছে, পরে ওনার ডিউটি শেষ, আরেক পুলিশ আসছে, সে বলছে আমাকে না দিলে আমি ছাড়বো না, আমি চালান করে দেবো। সেরকম কোনো দোষ নাই, তাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। এটা বাণিজ্য ছিল, এখনও তো সেম হচ্ছে। তা আপনি রাজনীতি দল যারা আছেন তারা ভাই মানুষের সাথে কানেক্টিভিটি করেন। এখন মানে 15 বছর 16 বছর আপনারা কেউ ক্ষমতায় ছিলেন না, এখন টিভি খুললে আপনাদের চেহারা ছাড়া কিছু দেখা যায় না। আপনারা মানুষের সাথে মানে সম্পর্ক স্থাপন করেন। সম্পর্ক স্থাপন করেন কীভাবে? একটা বুথ করেন, আপনাদের প্রত্যেকটা দলেরই প্রচুর অ্যাডভোকেট আছে, আইনি সেবা প্রদান করেন ফ্রিতে। মানুষকে আহ্বান করেন যে ভাই আসেন, আপনারা আইসা এখান থেকে প্রকৃত আইনি সেবা নেন, প্রকৃত আসামিদের বিরুদ্ধে আমরা মামলা দিই, আমরা হিংসার বই প্রকাশ, ওই রাজনৈতিক বন্দণ্ড, ছোটো ছাড়া পেতা, ওই জমি নিয়ে লাইল ঠেলাঠেলি কিংবা অজ্ঞাতনামা 3000 4000 এরকম মামলা না দেই, সঠিক বিচারটা হতে সহযোগিতা করেন। হ্যাঁ, একদল আরেকদলকে খোঁচাচ্ছেন, একদল আরেকদলের পাশায় লাগতেছেন, হ্যাঁ, এইগুলা বাদ দিয়া একটু কাজে মন দেন, না হলে আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন ধর্মকে সামনে রাখেন আর যারাই সামনে রাখেন, জাতীয়তাবাদের সামনে রাখেন, লাভ নাই। কারণ এই মানে 24 জুলাই বিপ্লবের হত্যাকারীরা যদি কেউ পার পায়, একটা হত্যাকারীও যদি আপনাদের এই অজ্ঞালামির জন্য, সেটা এই সরকারের আইনমন্ত্রী যেরকম মানে খামখেয়ালি, না, আমার তো মনে হয়েছে আপনারা তো জনগণের সরকার, সরকারকে আমি তো বলবো সরকার তো জনগণের সরকার, আপনি তো কোনো ম্যান্ডেট না, আপনি তো কোনো দলের না, আপনি তো জনগণের। তাহলে আপনি আপনার আইন মন্ত্রণালয় থেকে আপনি বুদ্ধ দিচ্ছেন না কেন? বুদ্ধ দিতে পারেন আপনারা, একটা বুদ্ধ দেন আপনাদের অ্যাডভোকেট দিয়া, যে যারা যারা মামলা করতে আসে, যারা ভিকটিম, তারা এসে আপনাদের কাছে পরামর্শ নিবে কীভাবে মামলা করতে হয়। রাজনৈতিক দলগুলো তো সেটা করতে পারে, অ্যাডভোকেটগুলো তো সেটা করতে পারে। এদিকে টিভি চ্যানেল, টিভি পত্রিকার ওরা সবাই এখন ভিডিও প্রকাশ করতেছে, এক একদিন এক একজন ছাগলকে তুলে নিয়ে যাচ্ছে, তারা হ্যাট খেলায় বলতেছে এই মামলাগুলো এই এক স্টেজে যাবে না। ভাই, এক স্টেজে যদি না যায়, এই দায়ভার আপনাদের। জুলাই বিপ্লবে প্রত্যেকটা মানুষ জীবন দিয়ে আপনাদেরকে একটা দেশ দিয়ে গেছে, এই যে কথা বলতেছেন এখন এক স্টেজও যাবে না, হ্যাঁ, এই কথা বলার সুযোগটা করে দিছে। সো এই জায়গাগুলো ছেড়ে দেন। মানে যারা এখনো বেঁচে আছে, ওই দাঁত কেলায় কথা না বলে হসপিটালগুলোতে যান, দেখেন
যে মানুষগুলো বেঁচে আছে তারা মৃত্যুর সাথে কীভাবে পাঞ্জা লড়ছে, কতটা কষ্ট ভোগ করতেছে। হ্যাঁ, তো এই কথাগুলো জানি, প্রচুর মানে রাগ, মানে উত্তেজিত ভাষায় বলে ফেলছি, তো তার জন্য সরি। কারণ কষ্ট হয় আপনাদের। আমি সারাদিনের একে হচ্ছে ওই ভিডিও ফুটেজটা দেখছি, সাথে আরও 2টা ভিডিও ফুটেজ দেখছি যেখানে একবারে বুকের মধ্যে গুলি ঠেকায় মেরে দিছে। সেম দ্যাট আপনাদের মতন কয়েকশো ছাগল অপদার্থদের এই টকশোগুলো দেখছি, যারা 32 দেখায় বলতেছে যাবে না, এই মামলা প্রথম স্টেজে বাদ হয়ে যাবে। বাদ হবে কেন? আপনি অ্যাডভোকেট না? কয়েক লাখ ভিডিও ফুটেজ আছে না, কয়েক লাখ স্টিল ছবি আছে না, প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে না? নাকি এটা দেখেন নাই, নাকি কেউ মরে নাই? যাবে না কেন? সো যদি এটাকে কীভাবে যাইতে হয়, এই মামলাগুলোর বিচার কীভাবে সঠিক বিচার হবে, সেটাই সেই সিস্টেমে যান। সেটা সরকারকেও বলবো, রাজনৈতিক দলগুলোকেও বলবো, এবং অ্যাডভোকেটগুলো, যারা অ্যাডভোকেটগুলো যে দাঁত কেলায় বলেন তাদেরকেও বলবো। আর টিভি চ্যানেল, নিউজ পেপার ভাই দয়া করে এই টাইপের ভিডিও প্রকাশ করে না। কারণ হচ্ছে এতে করে হয় কি, ভিকটিমের মনে একটা ভয় ঢুকে যে খামোখা হয়রানি হব, লাভের লাভ কিছু হবে না, বিচার পাবো না। কারণ গত 16 বছরে মানুষগুলো বিচার পায় নাই। সো গত 16 বছর বিচার না পাইতে পাইতে তাদের না আশা করার শক্তি আর পাচ্ছে না। তারা যাও একটু আশা জোগাইছে, আশা হচ্ছিল, তখন আবার আপনারা মানে একবারে টিভি চ্যানেলে দিচ্ছেন। তার মানে কি আপনারা কি এটা মানে প্রচার করে এখনও ওই যে স্বৈরাচারের দোষর আপনারা সেটা প্রমাণ করতে যাচ্ছেন? হ্যাঁ, তো মানে দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা রাজনৈতিক দল, সরকারের উপদেষ্টারা, আপনারা রাজনৈতিক বক্তব্য, এত ঘন ঘন বক্তব্য দেওয়ার কাজ করেন, কী কী সংস্কার দরকার সেই সংস্কারগুলো করেন, করে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা অবস্থান ফিরে নিয়ে আসেন। আর আদালত প্রাঙ্গণে, বিশেষ করে আদালত প্রাঙ্গণে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে সেগুলো বন্ধ করেন। হ্যাঁ, দেন দেশটাকে সুন্দরভাবে মানে একটা স্টেবল জায়গায় নিয়ে আসেন। যে লাশ, যে রক্ত ঝরছে, এই রক্তের তাকে মূল্যায়ন করেন, সম্মান করতে শিখেন সবাই। এই মানুষগুলো কোনো লাভ হয় নাই। বিশ্বাস করেন, যে রিক্সা চালক আমার সাথে মতুর মারা গেছে, এ কোনোদিন বিসিএস স্কুলে পড়ে নাই। সে বিসিএস দিবে কি, সরকারি চাকরি পাবে কি, সে আপনার কোটার কী বুঝে? আর সে মারা গেছে, আর আপনি বলবেন যে সে মারা গেছে, আমার কি দোষ? এটা বলবেন? ভাই, সে না মারা গেলে আপনার এই আন্দোলন চলতো না, উত্তেজিত হতো না। এখন মানে আমরা যারা সমন্বয়ক আছে, সমন্বয়কদেরকে বলবো, আপনারা তো এখন আপনাদের সমন্বয়ক টিম ভাঙিয়ে দেন নাই। সো আপনারাও প্রয়োজনে এই যে বন্যার্থদের জন্য যারা মুভ করছেন, এরকম আপনাদের পরিচিত কিংবা রাজনৈতিক দলগুলো থেকে কিংবা সরকার থেকে কিছু 10 জন অ্যাডভোকেটের গ্রুপ করে একটা বুথ করেন, যেখানে আইনি সেবা প্রদান করেন। কারণ এই দায়ভার থেকে কেউ মুক্তি পাবেন না যদি একটা আসামি, একটা খুনি যদি বেঁচে যায়। ট্রাস্ট মি, এই ক্রাইমের সাথে বাংলাদেশকে ধ্বংস করার পিছনে যতগুলো মানুষ ছিল, এর মধ্যে একজন যদি বেঁচে যায়, তাহলে এই দায়ভার আপনাদের। যারা আপনারা সরকার চালাচ্ছেন, যারা আপনারা রাজনীতি করতেছেন, যারা আপনারা নিজেকে অ্যাডভোকেট, ব্যারিস্টার বলে মানে মূল পরিচয় দিচ্ছেন, এবং যারা এই সমন্বয় এখন মিডিয়া ব্রিফ করতেছেন, একই সাথে মিডিয়াগুলো, প্রচার মাধ্যমগুলো, আপনারা কেউ দায় এড়াতে পারবেন না। প্রত্যেকটা মানুষ দায়ী হবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অ্যাটলিস্ট মানে হিংসার বই প্রকাশ না হয়, মামলা না করি, সঠিক বিচারটা হতে সবাই সহযোগিতা করেন। আল্লাহ হাফেজ।